সাগর, গালিব, নেহাল তিনজনে মিলে এই পর্যন্ত আশেপাশের 5 থেকে 6টা হসপিটালে খোঁজ নিয়েছে। নাহিদ ভূঁইয়া নামের কোনো রোগীকে অ্যাডমিট বা ডক্টরের কাছে নিয়ে আসা হয়েছে কিনা, কিন্তু আশানুরূপ ফল পায়নি ওরা। সাগর উন্মাদ প্রায়। নাহিদ ভূঁইয়া এবং তার মেয়ে দুজনেই তার পৃথিবীর কতটা জুড়ে আছে সেটা ওই বোকা মেয়েটা বুঝবে কেমন করে। রাস্তার সাইডে পার্ক করা গাড়ির ডিকির উপরে বসে আছে সাগর, ভগ্ন হৃদয়, এলোমেলো চুল, মুখের আদলে চাপা কষ্ট স্পষ্ট। বারবার আশেপাশে সতর্ক দৃষ্টি দিয়ে খুঁজছেন কিছু একটা। গালিব বন্ধুর এই দশা দেখে হতাশ শ্বাস ফেলে। বলেছিলাম তো এতে বাড়াবাড়ি করিস না, সব কিছুর একটা লিমিট আছে। নিজের মন আর আবেগ কোনোটাই কন্ট্রোল করে রাখতে পারিস না। সাগর খেকিয়ে ওঠে গালিবের কথায়। রাগে মাথা জ্বলছে তার, চিবিয়ে চিবিয়ে বলে, ডিভোর্সের পেপারের কথা আমার একদমই মাথায় ছিল না। আমি রেজিস্ট্রেশনের কাগজ তো নিয়েছিলাম ঠিকই, কিন্তু ডিভোর্সের জন্যে যে অ্যাপ্লাই করেছিলাম সেটা ভুলে গিয়েছিলাম। গালিব হাসল, তাচ্ছিল্যে সুরে বলল, ছাড়বেই না যখন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলি কেন? পরিবারকে ভয় দেখিয়ে তোর কি মিলতো বা মিলেছে? ওর সাথে তোকে সত্যিকারের অর্থেই চায়, সেটা তো তুই খুব ভালো করেই জানতিস। সাগর এবার কাতস্বরে বলল, ভুল হয়ে গেছে গালিব, ভুল হয়ে গেছে। আমি শেষবার ডিভোর্সের কথা তুলতাম না, কিন্তু খামটা খোলা দেখে আর ভিতরে যখন দেখলাম ওইটা ডিভোর্সের কাগজ, আমার অন্তরাত্মা শুকিয়ে গিয়েছিল প্রায়। ভেবেছিলাম উষা বুঝি দেখেছে কাগজটা, কারণ উষা দেখলে রাগের মাথায় সাইন করতে একবারও ভাববে না। আর খামটা কে খুলেছে সেটা জানতেই খাবার টেবিলে সবার সামনে বসে ডিভোর্সের পেপার 2-1 দিনের মধ্যে আসবে বলেছিলাম। কিন্তু যখন ছোট আব্বুকে নির্বিকার থাকতে দেখলাম আর সবার সামনে এমন উত্তর করলো, তখনই বুঝেছি খামটা ছোট আব্বুই খুলে দেখেছে। কিন্তু এটা যে এত দূর গড়িয়ে যাবে ভাবিনি। আর সেই কাগজটাও আমি পুড়ে ফেলার জন্য ছোট আব্বুর কাছে দিয়েছিলাম। এখন সেটা কই আছে সেটাও জানি না। উষা যদি ছোট আব্বুর ঘরে কাগজপত্রের জন্য তালাশ করে, আর বাই এনি চান্স যদি হাতে পেয়ে যায়। একদমে কথাটুকু বলে জোরে জোরে শ্বাস নিতে থাকে সাগর। আর ভাবতেও পারছে না, বলতেও পারছে না কিছু। দম নিতে কষ্ট হচ্ছে ওর। সেই সাথে রাগও কমছে না কেন বুঝতে পারছে না সাগর। নেহালের পিঠে হাত বুলাতে বুলাতে বলে, রিল্যাক্স রিল্যাক্স, এত ওভার থিঙ্কিং আমরা না করি, নেগেটিভ ভাবনাতে না যাই। উষা সেই কাগজটা পেলে সাইন করেই যেত, আর কাগজটাও রেখে যেত। গালিব চোখে ইশারা করে কিছু একটা। গালিবের ইশারা বুঝে নেহাল বলে, চল মামার ঘরে গিয়ে দেখি কাগজটা পাই কিনা। রিল্যাক্স রিল্যাক্স, এত ওভার থিঙ্কিং আমরা না করি, নেগেটিভ ভাবনাতে না যাই। ওষা সেই কাগজটা পেলে সাইন করে যেত, আর কাগজটাও রেখেই যেত। গালিব চোখে ইশারা করে কিছু একটা। গালিবের ইশারা বুঝে নেহাল বলে, চল মামার ঘরে গিয়ে দেখি কাগজটা পাই কিনা। সাগর শান্ত দৃষ্টিতে তাকালো নেহালের দিকে, অস্থির কণ্ঠে বলল, খুঁজেছি, আমি পাইনি। গালিব ভোঁতা মুখ করে বসে রইল। কি বলবে বা কি বলে সান্ত্বনা দিবে কিছুই বুঝে পেল না। একদিকে মনে হচ্ছে ঠিকই করেছে উষা, অপরদিকে বন্ধুকে দেখলে বন্ধুর জন্যই খারাপ লাগছে। শুরু থেকেই শেষ অবধি তো সবই জানা ওদের। গালিব সেভাবে থেকেই থমথমে ভঙ্গিতে বলল, আচ্ছা, আরাফকে কল দে, জিজ্ঞাসা কর তানহার থেকে কোনো ইনফরমেশন বের করতে পেরেছে কিনা। নিহাল গাড়িতে হেলান দিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, কথা হয়েছে ওর সাথে আমার, লোকেশন পাঠিয়েছি আমরা, আসছে হয়তো, চিন্তা করতে হবে না। আমাদের অর্ধেক কাজ আরাফ আর সাদাফি করে দিবে। একে তো আরাফ উশিকে এমনিতেই চোখে হারায়। গালিব সন্দিহান নয়নে পরখ করল নেহালকে। তারপর গমগম গলায় বলল, আমরা এখনও শিওর না যে তোদের ফ্যামিলি থেকে ওকে হেল্প করা হয়েছে কিনা। যদি তারা সবাই মিলে প্ল্যান মাফিক এমন কিছু করে থাকে, তাহলে বসে থাক, ইহজীবনে ওষার দেখা পাবি না। সাগর ওদের তর্কে বিতর্কে বিরক্তই হলো বুঝি। রাগী স্বরে বলল, আল্লাহর দোহাই লাগে, তোরা দুইটা একটু চুপ করবি? ভাবতে দে আমাকে। কপালের একপাশে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঘষতে ঘষতে কথাটা বলল সাগর। চিন্তায় রীতিমতো অস্থির সে। 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে মেয়েটা তার নজরের বাইরে। জানটাই যেন বেরিয়ে আসবে তার। তাদের কথোপকথনের মধ্যেই আরাফ বাইক নিয়ে সেখানে এলো। ভাইকে চিন্তিত মুখশ্রীতে বসে থাকতে দেখে নিজেও অস্থির হয়ে গেল। ভেতরটা তারও পুড়ছে। বড় আদরের বোন উষা, সে ভেবে পায় না এমন একটা সিদ্ধান্ত
এমন একটা কাজ কিভাবে করতে পারলো উষা? একটা বারের জন্যও কি ভাইজানের কথা মাথায় এলো না? পুরো পরিবারের কথা মাথায় এলো না? আরাফ হেলমেট বাইকে রেখে বাইক থেকে নেমে এগিয়ে এলো সাগরের দিকে। গালিব আরাফকে দেখে জোরপূর্বক হাসলো একগাল। এসো আরাপ, পজিটিভ কোনো খবর থাকলে নির্দ্বিধায় বলে ফেলো। পজিটিভ খবর আর কি ভাই, তোমাদের অবস্থা যেমন আমার অবস্থাও তেমন। কষ্টটা তোমাদের থেকে আমার অনেকটা একটু বেশিই লাগছে। সাগর ডিকি থেকে নেমে এগিয়ে এলো আরাফের সামনে, আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি করে বলতো আরাফ, উষার পালিয়ে যাওয়ার পিছনে তোর হাত নেই তো? বা সাদাফ, রাফিদ? আরাফ হাসলো, তাচ্ছিল্যের সে হাসি। সাগরের কাছে সেই হাসিটা ভীষণ বিষাক্ত ঠেকল। ভাইয়া, আমি তোমার সম্পর্কে অবগত। এত কিছু হয়ে যাওয়া বা জানার পরে আমি অবশ্যই চাইবো আমার বোনের একটা সুখের সংসার হোক। সংসার ভাঙুক সেটা আমি কখনোই চাইবো না। নেহাল সাগরের কাঁধে হাত রাখলো। বাদ দে সাগর, এসব করে লাভ কিছুই হবে না, ফলাফল জিরো। গালিবও সায় জানালো এতে, মাথা নাড়িয়ে বলল। ওকে আস্কর তানহার সাথে কথা হলো কি না? আরাফ সাগরের আরও একটু কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, আমি তানহাকে বলেছি, যতভাবে শাসানো যায় শাসিয়েছি। সে প্রতিবারই বলেছে কিছু জানা নেই তার। উষা এমন কিছু জানায়নি ওকে। আমি বলেছি প্রিয়তার উপর নজর রাখতে। সাগর নিশ্চুপ। নেহাল ছোট্ট করে শ্বাস ফেলে উচ্চারণ করে, ও দুপুর গড়িয়ে বিকেল। তানহা এই বেলায় এসে হাজির হয়েছে প্রিয়তাদের বাসায়। সাধারণত তানহা বেশি একটা বের হয় না, ওর বাবা বাইরে যাওয়াটা তেমন পছন্দ করেন না, আর ব্যাপারটা গুরুতর বিধায় আর বের না হয়ে পারলেনই না। প্রিয়তা কিছুটা ভ্যাবাচাকাই খেয়ে গেল তানহাকে দেখে। এখন এই মুহূর্তে তানহা এই বাসায় আসার কারণটাও তার খুব ভালো করেই জানা। তবে প্রিয়তার মুখ খুললে তো আর চলবে না। তানহা যেমন বন্ধু, উষাও তো তার বন্ধুই। সে কারো সাথে অন্তত গাদ্দারি করতে পারবে না। সেই সাথে প্রিয়তা খুব করে চায় সাগরের একটা শিক্ষা হোক, উষা আর ভুইয়া বাড়িতে না ফিরুক। আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠল রে, যে তুই আমাদের বাড়িতে, তাও অসময়ে? তানহা বিরক্ত হলো। সব সময়ের মতো লেম মজাটা সে আজও হজম করতে পারল না। দেখ, ড্রং করিস না। আমার বিশ্বাস উষার সাথে তোর যোগাযোগ আছে। উষা কখনোই এমন একটা কাজ একা করবে না। তুই হেল্প করেছিস, আর তোরা দুজনে আমার থেকে লুকাচ্ছিস, কারণ আমি যদি ও বাড়ির কাউকে বলে দিই সেই ভয়ে। প্রিয়তা অপ্রস্তুত হয়ে পড়ল। তানহা যা বলছে তার সম্পূর্ণটাই সত্য, কিন্তু সে কি করবে? তার হাত পা যে বাঁধা। বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি সে করতে পারবে না। প্রিয়তা ফাঁকা ঢোক গিলল, এলোমেলো দৃষ্টি ফেলতে শুরু করলো। তারপর অপ্রস্তুত ভঙ্গিতে হাসার চেষ্টা করলো খানিকটা। তোর মাথাটা পুরাই গেছে তা না? এমন লেন কথাবার্তা কি করে বলতে পারিস? আরাব ভাই কি আজকে একটু বেশি ডোজ দিয়ে দিল নাকি? প্রিয়তা কথা বলল স্বাভাবিক ভঙ্গিতেই, কিন্তু শেষে চোখ টিপে আর এমন একটা কথা বলে বুঝিয়ে দিল ডাবল মিনিং। তান্নার রাগ হতে লাগলো। সব জিনিস নিয়ে ফাজলামও ভালো লাগে না প্রিয়। জানিস তো উনি উষাকে চোখ হারায়। ওদের পরিবারের সবাই অবস্থা শোচনীয়, সেই সাথে আঙ্কেল নিজেও অসুস্থ। একটা মেয়ে কিভাবে কি করবে বুঝতে পারছিস তুই? এখন রাগের মাথায় চলে গেল। আঙ্কেলের যদি কিছু হয়ে যায়, উষার সাথে বাচ্চাম্য করলে কি চলবে বল? প্রিয়তা নিজের চোখে মুখে কিছুটা অসহায়ত্বের ভাব ফুটিয়ে তুলতে চায়। চোখ মুখের এক্সপ্রেশন এমন দেখে মনে হচ্ছে এই কেঁদে দিবে দিবে ভাব। তান্নাও তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকলো প্রিয়তাকে। প্রিয়তা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তানহার দিকে। চোখে মুখে চিন্তা, ভয়, অসহায়ত্ব। নিষ্পাপ ভাব ফুটিয়ে বলল, তুই যাই বলিস তা না, ভেতরে ভেতরে আমি নিজেও এই বিষয়ে শঙ্কায় আছি। উষা এই মুহূর্তে এমন একটা কাজ করলো, বাইনি চান্স আঙ্কেলের কিছু হয়ে গেলে পারবে ও নিজেকে ক্ষমা করতে? পারবে তার চাচা ভাইদের সামনে মুখ দেখাতে? আর তুই গাধি আমাকে সন্দেহ করছিস? আমি কি ভালো মতো বুঝি না? উষা এমন করতে চাইলেই কি আমি সাপোর্ট করতাম কখনো? এ পর্যায়ে তানহা কিছুটা মিলিয়ে গেল। প্রিয়তার একদম গা ঘেঁষে বসে পড়ল, নিজের বান্ধবীকে এক সাইড থেকে জড়িয়ে ধরল। প্রিয়তার উপরে আপাতত সন্দেহ হচ্ছে না তার। প্রিয়তা বুঝদার মেয়ে, সে কখনো উষাকে এ ব্যাপারে হেল্প করবে না। তানহা অনেকটাই ভাবুক হয়ে বলল, আসলে তুই সাহায্য করিসনি? তাহলে একা মেয়েটা কই আছে, কি করছে, কোথায় ফ্ল্যাট কিনলো, কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এতটুকুই চাই, যেখানেই থাকুক সহি সালামতে ভালো থাকুক। আল্লাহ তাআলা হেফাজতে রাখুক দুজনকে। প্রিয়তা তানহার সাথে গলা মিলালো, কাতর স্বরে বলল,
আল্লাহ রক্ষা করুক দুজনকে। আঙ্কেলকে জলদি সুস্থ করে দিই। কথা শেষ করে তানহাকে চোরাচোখে একবার পরখ করে নেয় প্রিয়তা। যাক, ইমোশনাল ব্ল্যাকমেইল কিছুটা কাজে দিয়েছে। তানহা প্রিয়তা দুজনে কথা শেষ করেই নিশ্চুপ বসে রইল। তবে তানহা সুযোগ খুঁজছে প্রিয়তার ফোন চেক দেওয়ার জন্য। আরাব বারবার বলে দিয়েছে ফোনটা চেক করতে, কল লিস্ট চেক করতে। তানহা কিছু একটা ভাবল। ভাবনাটা মাথায় আসতেই বিছানার উপর থেকে প্রিয়তার ফোনটা আলগোছে নিজের হাতে নিয়ে নিল তানহা। প্রিয়তাও দেখল সেটা, তবে সন্দেহ করল না, কারণ তাদের ফোনের পাসওয়ার্ড তিনজনের কাছেই আছে। নির্দ্বিধায় ফোন ধরতে পারে ওরা, তাই আর ঘাটল না প্রিয়তা। তানহা চোখ মুখ কুঁচকে বলল, তোর কি আসলে সচ্চর সাথে কথা হয় না? সত্যি সত্যি ব্লক করেছিস? আমার কেন জানি বিশ্বাস হয় না। প্রিয়তা বিরক্ত হলো। কেন তাকে এই কথা মনে করিয়ে দিতে হবে কেন বারবার? রাগী স্বরেই বলল, তুই নিজের দেখে নে না। বলেই রুম থেকে বের হয়ে গেল। তানহার জন্য নাস্তা আনতে যাবে কিচেনে। তানহা যেন এই সুযোগটাই খুঁজছিল। জলদি আগে কল লিস্টটা চেক করলো, তারপর ফোনের মেসেজ অপশন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোথাও কিছুই নেই। উষার সাথেও লাস্ট কথা গতকাল, আর আননোন কোনো নাম্বারও নেই। তানহা এবার পুরোপুরি বিশ্বাস করলো এসবে প্রিয়তার হাত নেই। তানহা হতাশ শ্বাস ফেলে ঢুকলো মেসেঞ্জারে। একটু স্ক্রল করে নিচে এসে ঢুকলো স্বচ্ছের ইনবক্সে। আসলেই ব্লক। তানহা আশ্চর্য হলো, মেয়েটা কি পারবে ওকে ভুলতে? ছেলেটা এমন কেন? এত বাজেভাবে কি করে ঠকালো প্রিয়তাকে? তানহা এবার এক এক করে দুজনেরই চ্যাট পড়তে লাগলো। যদিও এটা ব্যাড ম্যানার্স, বাট ওদের বন্ধুত্বে এত সিকিউরিটি নাই। প্রিয়তা খাবারের ট্রেটা টেবিলে রেখে তানহার পাশে শুয়ে পড়ল। কি দেখছিস? তোদের টেক্সট। প্রিয়তা হাসলো, তাচ্ছিল্যের সে হাসি। প্রিয়তা তানহা দুজনের চোখেই ফোনে আটকে এক এক করে মেসেজ পড়ছে। একটা মেসেজ পড়ে তানহা বলতে লাগলো, এ কি, তুই নিজেকে চন্দ্রমুখী বানিয়ে দিলি? মানে সেই মন ইউ প্রিয়, একটা ছেলের কাছে নিজেকে চন্দ্রমুখী বানাবি তাই বলে? প্রিয়তা চুপ রইল, মুখের আদল গম্ভীর, কোনো গম্ভীর ভাবনায় নিমগ্ন যেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও প্রিয়তার থেকে উত্তর না পেয়ে তানহা ফোন থেকে চোখ সরালো। প্রিয়তার মাথায় গাঁটটি মেরে বলল, ওই শালি কি এত ভাবিস? উত্তর দিচ্ছিস না কেন? প্রিয়তার চোখ মুখ হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল। এক ঝটকায় শোয়া থেকে উঠে গেল। তানহার সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, হিসাব মিলাচ্ছি তা না, হিসাব। তান্না ভ্রু কুঁচকাল, বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। অবশেষে হ্যাবলার ন্যায় বলল, কিসের হিসাব? কি বলছিস? প্রিয়তার হাবভাব বড়ই অস্থির হয়ে গেল। কেমন শ্বাসের উপরে শ্বাস নিচ্ছে, চোখ মুখ আতঙ্কিত। সেদিন সেদিন গালিব ছেলেটা কি বলেছিল মনে আছে তোর? ওই যে শপিং মলে। তানহা ভ্রু কুঁচকায়। সাগর ভাইয়ার বন্ধু গালিব? হ্যাঁ, উষার জন্মদিনের আগের দিন তো দেখা হয়েছিল শপিং মলে। কিন্তু কি বলেছিল? কিসের কথা বলছে প্রিয়তা? তানহা বিস্ময় নিয়েই জিজ্ঞেস করলো, কিসের কথা বলছিস খুলে বল, আমি কিছুই বুঝতে পারছি না তোর কথার আগা মাথা। প্রিয়তাকে হতাশ হতে দেখা গেল। নেতিয়ে যাওয়ার মতো করে বসে পড়ল বিছানায়। চাপা স্বরে বলল, সেদিন আমাকে বলেছে আমাকে দেখতে নাকি দেবদাসের চন্দ্রমুখীর মতো লাগছে, আবার দেবদাস দেবদাসও লাগছে। তানহার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। কি বলছে ছাতার মাথা কিছুই মাথায় ঢুকছে না। হ্যাঁ, গালিব ভাইয়া বলেছিল এসব, তো কি হয়েছে এতে? তানহা সেভাবেই নাক মুখ কুঁচকেই বলল, কি বাল বলছিস, একটু খুলে বলবি? আমি কিছুই বুঝতে পারছি না। তুই তো গালিব ভাইয়াকে দেখতে পারিস না, দেখলেই তো তোর হাত নিষ্পিস করে। প্রিয়তারও এবার রাগ উঠল। এত বোকা বান্ধবী প্রিয়তার কপালে কি করে জুটল? একটা হিন্টস দিলেও কিছু বুঝে না। প্রিয়তার আগে তানহার মাথায় শক্ত করে একটা গাঁটটা মেরে বলে, শালি, আমি স্বচ্ছকে বলতাম যে আমার এমন মনে হয় আমি আপনার লাইফে চন্দ্রমুখী হয়ে আছি। আপনি আপনার এক্সের জন্য দেবদাস, আপনার এক্স পারু আর আমি চন্দ্রমুখী। এতক্ষণে যেন তানহার টনক নড়ল। সত্যিই তো, সে নিজেও তো দেখলো এই টেক্সট, কিন্তু গালিব কি করে জানলো? তানহা এবার কিছুটা উত্তেজিত হয়েই বলে, তাহলে গালিব ভাইয়া এটা কি করে জানলো? উনি তোকে সেদিন এই কথা বললো কেন? প্রিয়তা নিজের চোখ চেপে ধরে। আমি জানি না তার না, কিচ্ছু জানি না। আমি যা ভাবছি যদি সত্যি তেমন কিছু হয়, বিশ্বাস কর ওই ব্যাটার মাথা আমি ফুটো করেই ছাড়বো। এই কথা আমি স্বচ্ছ ছাড়া কাউকে বলিনি। গালিব কি করে জানলো? তানহাও চিন্তায় মগ্ন। সেদিন উষা বলেছিল গালিবের এক্স আছে, কিন্তু বর্তমানে কোনো গার্লফ্রেন্ড নেই।
তবে এই বলে অস্থির প্রিয়তাকে আর চিন্তায় মগ্ন করতে চাইল না তানহা। এই কথা বললে হয়তো একটু বেশি চিন্তিত হয়ে যাবে। প্রিয়তা মাথা তুলে চায় তানহার দিকে, অস্থির ভঙ্গিতে বলে, এই গারিবের সাথে আমার দেখা করতে হবে। তুই আমাকে ওর নাম্বার এনে দিবি। যে করে হোক এই জটলা ভাঙতে হবে আমাকে। নাহিদ ভুঁইয়ার ঘুম ভেঙেছে। প্রথমত নতুন জায়গা দেখে অবাক হননি উনি, কিন্তু মেয়েকে দেখে শান্তি পান। মুখ ফুটে বলতেও পারছেন না কিছু। উন্নতি তো একটু হয়েছেই, কিন্তু কথা বলার শক্তি এখনও পেলেন না। উষা সুপের বাটি হাতে রুমে ঢুকে বাবাকে বেডের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে যায় সে। সুপের বাটি বেড সাইড টেবিলের উপর রাখতে রাখতে বলে, এখন ভালো লাগছে আব্বু? নতুন পরিবেশে কেমন লাগছে তোমার? নাহিদ ভুঁইয়া ভ্রু কুঁচকালেন, সেই সাথে আশ্চর্যও হলেন। নতুন পরিবেশ মানে? তিনি নিজের বড় ভাইয়ের থেকে যতদূর জেনেছেন ওনাকে হসপিটালে রেখেই চিকিৎসা করা হবে, তবে নতুন পরিবেশ কেন? উষার কথার প্রত্যুত্তরে নাহিদ ভুঁইয়া অবুঝ বাচ্চাদের মতো গুঙিয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু এমনভাবে কথা বললে সেই কথা বোঝার ক্ষমতা কারোরই নেই। উষা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি জানতে চাইছো আব্বু? আমাকে খাবার দিতে বলছো? খিদে পেয়েছে? নাহিদ ভুঁইয়া মাথা দুদিকে নাড়িয়ে বুঝালেন এসব কিছুই না। উষাও ধৈর্য নিয়ে বলল, তাহলে কি জানতে চাচ্ছ? কোথায় আছি আমরা? নাহিদ ভুঁইয়ার চোখ মুখ খুশি খুশি হয়ে গেল। বাঁকা ঠোঁটটা একটু প্রসারিত করে হাসারও একটু চেষ্টা করলেন। বারবার বাচ্চাদের ন্যায় মাথা দুলিয়ে বুঝালেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে চাই, বলো কোথায় আছি। উষা হাসলো কিছুটা, নিষ্প্রাণ সে হাসি। এই কিছুদিনের ধকলে মেয়েটা কেমন শুকিয়ে গেছে, দেখতে কেমন রোগা রোগা হয়ে গেছে। আব্বু, এটা আমাদের ওই ফ্ল্যাটটা যেটা আমি আর তুমি মিলে কিনেছিলাম সবার থেকে লুকিয়ে। নাহিদ ভুঁইয়া বিস্ফোরিত নয়নে তাকালেন মেয়ের দিকে, মুখ নাড়িয়ে বলতে চাইলেন কিছু, কিন্তু উষা থামিয়ে দিল। শোনো আব্বু, সাগর ভাইয়াকে ছাড়তে আমার কোনো অসুবিধা নেই। সময় মতো আমি গিয়ে সাইন করে আসব, কিন্তু আমরা রোবারই ফিরছি না। সব আমাদের প্ল্যান মাফিকই হচ্ছে। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই। নাহিদ ভুঁইয়া অশান্ত হয়ে গেলেন মুহূর্তেই। আ বলে কিছু একটা বলছেন উষাকে, কিন্তু উষা কিছুই বুঝতে পারছে না। নাহিদ ভুঁইয়া এবার নিজের ডান হাতের তর্জনী আঙুল নাড়িয়ে নাড়িয়ে ইশারা করতে লাগলেন। উষা বুঝল না, বিরক্ত হয়ে বলল, পরে কথা বলো, এখন খেয়ে নাও। বলেই খাবার বাটি বাবার মুখের সামনে ধরল। নাহিদ ভুঁইয়া মুখ ঝামটা মেরে সরিয়ে নিলেন, রাগে দুঃখে চোখের জল ছেড়ে দিলেন। মেয়ের দিকে তাকিয়ে আবারও গুঙিয়ে গুঙিয়ে বলছেন কিছু। উষা আহত হয়, এভাবে মুখ সরিয়ে নিচ্ছেন কেন তার বাবা? আবার চোখেও জল। উষা বাবার চোখে জল মুছে দিতে দিতে বলল, কেঁদো না আব্বু, আমরা তো এখন থেকে এখানেই থাকবো। তোমার চিকিৎসাও হবে ঠিকঠাক, বাসাতেও হবে। এইসব নিয়ে ভেবো না তুমি। তুমি শুধু ভাবো কি করে সুস্থ হবে। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। তোমাকে হারালে আমি অচল হয়ে যাব।